জ্যোতিষশাস্ত্র আসলে এক ধরনের ভবিষ্যৎবাণী, যা পৃথিবী এবং মানুষের জীবনের ঘটনাগুলোকে স্থির নক্ষত্র, সূর্য, চাঁদ এবং গ্রহগুলোর অবস্থান এবং ব্যাখ্যা পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে। এর অনুসারী এই ভাইটির কাছে গিয়ে পৌঁছলাম। সে তার নিজের মতো করে আমাদের সবাইকে জানিয়ে দিল যে সত্যিকারের এবং সঠিক পথে জ্যোতিষশাস্ত্র কী হওয়া উচিত। চলুন শোনা যাক ওর কাছ থেকে। নমস্কার সকলকে। আজকে একটা নতুন এপিসোড। এর আগের এপিসোডগুলোতে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সেই সেলেব যারা আমাদের এই তারকেশ্বর অঞ্চলে এবং কাছাকাছির মধ্যে যারা মোটামুটি সেলিব্রিটি, তাদের সবাইকে যে ভালোবাসা দিয়েছেন এবং যে সম্মান দিয়েছেন, তারা আমাকে জানিয়েছে। আপনাদের সকলকে আর একবার নমস্কার। আজকে এসেছি তারকেশ্বরে একটি বিশেষ ব্যক্তির কাছে, যে বয়সে আমাদের চেয়ে অনেকটাই ছোট এবং পারিবারিক সূত্রে আমার ভাই হয়। তার নাম অ্যাস্ট্রোলজার উজ্জ্বল চক্রবর্তী। প্রথমে আমার দর্শকের কাছে নমস্কার। তোমাকে পরিচয় আমি যতটা দেব, আমি মনে করি তোমার দেয়া দরকার। সেটা হচ্ছে তুমি প্রথমে তোমার নাম এবং পড়াশোনা, সেটা আমি সবাইকেই প্রশ্নটা করি, সেটা তোমার কাছে প্রথম জানতে চাই। আমি তালপুর পাঠশালা থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি, চাপাডাঙ্গা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি, তারপর হাওড়া রামরাজাতলা অ্যাস্ট্রোলজিক্যাল একাডেমি থেকে অ্যাস্ট্রোলজিতে মাস্টার্স করেছি। তারপর থেকে তখন থেকেই আমার প্র্যাকটিস শুরু পড়াশোনাকালীন। এখন নিজে চেম্বার করে প্র্যাকটিস করছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এবার ঠিকানাটা আপনাদের বলি। এই যে চেম্বার যেটা দেখছেন, কি সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা জায়গা, এটা ওর নিজস্ব তৈরি। সেটা হচ্ছে আমাদের চাউলপট্টি মোড়মাথা থেকে যে রাস্তাটা থানার দিকে যাচ্ছে, একটু সামনের দিকে আসার পরই পাকড়েদের যে বিল্ডিং আছে তারই ডান দিকে দোতলায়। ওর নিচের গলি থেকে উপর পর্যন্ত বিভিন্ন জায়গায় লাইট বোর্ড সমস্ত কিছু সুন্দর করে লাগানো আছে। কোনো ব্যক্তির আসতে কোনো সমস্যার কিছু ব্যাপার না, আসতে কোনো অসুবিধা হয় না। এখন ওকে আমি এই সাক্ষাৎকারের আওতায় নিয়ে এসেছি কতগুলো বিশেষ কারণ। সেটি হচ্ছে, এখন আপনারা সকলেই জানেন যে বর্তমান ভারতবর্ষ তথা পৃথিবীটা খুবই যুক্তিবাদী। বেশিরভাগ লোকই শিক্ষিত এবং সেই শিক্ষার মাঝে মাঝে কিছু কুসংস্কার এবং কিছু মানুষের দম্ভ আমাদের প্রত্যেকের জীবনকে পুরো জর্জরিত করে রেখেছে। প্রথম কথা হচ্ছে, এই অ্যাস্ট্রোলজি জিনিসটার প্রতি মানুষের একটা দোনামোনা ভাব আছে, তার অর্থটা খুব একটা ভালো করে বোঝে না। তুমি যদি একটু ক্লিয়ার করতে পারো যে যুক্তিবাদী পড়াশোনার সাথে সাথে অ্যাস্ট্রোলজি কতখানি মানুষের পক্ষে গ্রহণযোগ্য, সেটা যদি একটু বলো। জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনে প্রভাব ফেলে। এটা কিভাবে ফেলে, এটা কোনো গেঁজাখুরি সাবজেক্ট নয়, কোনো কুসংস্কারমূলক সাবজেক্ট নয়, এটা পুরো বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট। বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট এই কারণেই বলছি, মানুষের জীবনে মানুষের ব্যক্তিত্ব, মানুষের মেজাজ, মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, তার বিবাহ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এবং কর্মজীবন সবকটাই জ্যোতিষশাস্ত্রের মধ্যে জুড়ে রয়েছে। যখন একটা জাতক জন্মায়, সেই সময়কার গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে শুরু হয় তার রাশিচক্র তৈরি। মানে একটা জাতক যখন জন্মালো, সে যদি কলকাতায় জন্মায়, কলকাতায় তার লংজিটিউড ল্যাটিটিউড, বা তারকেশ্বরে যদি জন্মায়, সেখানকার লংজিটিউড ল্যাটিটিউড দেখে, সেই বর্তমান গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে রাশিচক্র তৈরি হয়। ওই রাশিচক্র থেকে যে গণনার পদ্ধতি আছে, অ্যাস্ট্রোনমি থেকে অ্যাস্ট্রোলজি এসেছে। অ্যাস্ট্রোনমিটা বলছি, আগে অ্যাস্ট্রোলজিটা বলে নিই। তো এই যে রাশিচক্রটা তৈরি হলো, এই রাশিচক্রতে লগ্ন, রাশি, এগুলো ধরে যে বিচার আছে, বিচার করে মানুষের জীবনে সব কিছু জানা যায় বা বলা যায়, ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেওয়া যায়। এবার
প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের প্রভাব যে মানুষের জীবনে পড়ছে, যেমন চন্দ্রের ম্যাগনেটিক এফেক্টে জোয়ার ভাটা হচ্ছে, একদম। সেটা চন্দ্রের যে ম্যাগনেটিক এফেক্টটা ওটা শুধুমাত্র জলের ওপর পড়ছে তা নয়, সারা জীবজগৎ, প্রাণী জগৎ, পশু পাখি, গাছপালা, মানুষ সবার উপরেই পড়ছে। আমরা ওটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, জলের উপরে হচ্ছে, কিন্তু প্রকৃতির অনেক কিছুর উপরেই তার প্রভাব পড়ছে। হ্যাঁ। তো এইরকমই আরো যে কটা প্ল্যানেট রয়েছে, সূর্য, মঙ্গল, শুক্র, যতগুলো বৃহস্পতি, চন্দ্র, রাহু কেতুটাকে ধরা, ওটা কোনো গ্রহ নক্ষত্র গ্রহ নয়, ওটাকে শ্যাডো ধরা হয়, ছায়া। তো এই প্রত্যেকটা গ্রহের ম্যাগনেটিক এফেক্ট আমাদের জীবজগৎ, প্রাণী জগৎ, মানুষ, গাছপালা সবকিছুর উপরই পড়ছে। যার প্রভাব যখন যে জাতক জন্মেছে সেই গ্রহর অবস্থান বা বলবত্তা যেমন ছিল তার উপর সেই প্রভাবটা পড়ে শুরু হয়ে যায় তার জীবন। একটা মানুষের জীবন যেমন থেমে থাকে না, এই গ্রহগুলো ক্রমাগত ঘুরছে বলেই আমাদের দিনকাল, সময়, মানুষের জীবন, পরিস্থিতি এগুলো থেমে থাকে না। মানুষ মানে যৌবন থেকে বার্ধক্য যায়, শৈশব থেকে যৌবনে আসে, যৌবন থেকে বার্ধক্য যায়। ওই গীতাতে তো ভগবান শ্রীকৃষ্ণ তো সব বলেই গেছে। এবার আমি এর সাথে একটা যোগ করি, যে এই যে অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোলজি কিন্তু অরিজিনালি এসেছে মহাকাশ বিদ্যা, জ্যোতির্বিদ্যা, হ্যাঁ, সেখান থেকে। অ্যাস্ট্রোনমি। এবার ওর সঙ্গে এই অ্যাস্ট্রোলজির লিঙ্কটা যদি একটু বোঝান। ওর সঙ্গে অ্যাস্ট্রোলজির লিঙ্কটা হচ্ছে এই যে গ্রহ নক্ষত্রের প্রভাবগুলো, ম্যাগনেটিক এফেক্ট গুলো, রে গুলো, যে সমস্ত গ্রহ গুলো আমাদের ধরুন ইন্ডিয়াতে যে গ্রহের রে এসে বেশি পৌঁছায় সেই গ্রহের প্রভাবগুলো ইন্ডিয়াতে পড়ে। আবার আমেরিকাতে যেমন একটা উদাহরণ দেওয়া যাক, শনির রেটা এসে আমেরিকাতে কম পৌঁছায়, সেই জন্য আমেরিকার দেশটা তুলনামূলক ধনী, ওখানকার মানুষ আর্থিক উন্নতিটা ওদের ওই কারণে বেশি। আমাদের এখানে শনির রেটা বেশি পৌঁছানোর কারণে আমাদের দেশের মানুষ বেশি হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, আর্থিকভাবে দুর্বল, আর্থিকভাবে একটু দুর্বল হয়। এই যে প্রথমত এই অ্যাস্ট্রোলজি এগুলো কিন্তু আমার যতটুকু পড়াশোনা সেটা হচ্ছে ভারতবর্ষের উৎপত্তি এবং ভারতবর্ষের সভ্যতা যে পৃথিবীতে সবচেয়ে পুরনো সভ্যতা তার প্রমাণ বিভিন্নভাবে পাওয়া গেছে। আমরা লিখিতভাবে সবসময় দেখতে পাই যে পাশ্চাত্য দেশগুলো সবসময় চেষ্টা করে যে তাদের সভ্যতাই পৃথিবীতে সবচেয়ে পুরনো, কিন্তু তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই। সেটা হচ্ছে পৃথিবী যখন হিম শীতল যুগ থেকে পেরিয়ে যখন আমাদের আধুনিক পৃথিবী যখন তৈরি হতে শুরু করে প্রায় 2 লক্ষ কোটি বছর আগে, মানে যে সমস্ত ডাইনোসরের যুগ পার হওয়ার পর, তারপরে বিহারের একটি অংশ প্রথম স্থলভাগ হিসাবে জল থেকে প্রথম বাইরে আসে। তাহলে ন্যাচারালি যে দেশের, বিশেষ করে ভারতের যে অংশটা পৃথিবীর প্রথম জলের থেকে মাথা তুলে উপরে দাঁড়িয়েছে, সভ্যতা সেখান থেকে উৎপত্তি হবে বলে আমার আশা, এবং সেটা বহুলাংশে প্রমাণিত। এবং আমাদের বেদ, আমাদের বিভিন্ন লিখিত, আমাদের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান, বড় বড় মুনি ঋষি, তাদের হিসাব করে যখন দেখা যাচ্ছে যে সেই অকাট্য জ্যোতির্বিদ্যা থেকে আস্তে আস্তে করে আধুনিক রূপ নিয়ে যখন অ্যাস্ট্রোলজিতে এসে মানুষের জীবনের সাথে এটা এত বড় জড়িত হয়েছে, তখন কিছু শ্রেণীর অজ্ঞ লোক সেই জ্যোতির্বিজ্ঞানকে এবং এই জ্যোতিষশাস্ত্রকে অনেকাংশে ছোট করেন। তাদেরকে জানাতে চাই, কিছু ব্যক্তি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের একটি মহান ব্যক্তি যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু মন থেকে বামপন্থাকে পছন্দ করতেন। বামপন্থা মানে যুক্তি, সাম্যবাদ। কিন্তু তিনি প্রথম জেনে রাখুন, আমাদের যে সমস্ত বারোয়ারি পূজা, বিশেষ করে দুর্গা পূজা, তার প্রায় 42টা পূজার সভাপতি, সেক্রেটারি তিনি ছিলেন। এবং একজন মন থেকে বামপন্থা সাম্যবাদ থাকা সত্ত্বেও, সব ধর্ম, সব জাতি, সবাইকে একসঙ্গে নিয়ে থাকার মানসিকতা থাকা সত্ত্বেও তিনি কখনো ধর্মকে কোনোভাবে ছোট করেননি।
না। তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন লেখালেখিতে সব ধর্মের মানুষকে তিনি একসঙ্গে নিয়ে থাকা সত্ত্বেও ঠিক বিবেকানন্দের ছাত্র হওয়ার সুবাদে তিনি সবসময় হিন্দু ধর্মের একটা উন্নতি সবসময় চেয়েছেন। এখন আমার তৃতীয় প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোলজির সঙ্গে হিন্দুত্ব, আমাদের পুরনো ইতিহাস, তার কতখানি লিঙ্ক? অ্যাস্ট্রোলজির সঙ্গে হিন্দুত্ব বলতে পুরোটাই, সবটাই লিঙ্ক আছে। কারণ সনাতন ধর্মটা দাঁড়িয়ে আছে সময়, দিন, বার, মাস, তিথি, নক্ষত্র, অমাবস্যা, পূর্ণিমা, যেগুলো নিয়ে মানুষের জীবনে প্রতিদিন প্রতিনিয়ত চলতে যেটা হয়। প্রয়োজন। রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যে আমরা যে কাউন্ট করছি, সময়, যে ঘড়িতে আমরা সময় দেখছি, এই যে সময়, এগুলো সবই জ্যোতিষশাস্ত্রের আন্ডারেই পড়ে। পাঁজিতে যে আমরা দেখি পঞ্চাঙ্গ যে পাঁজি তৈরি করি, তো আমাদের মতো জ্যোতিষীরাই তৈরি করি। তো এই জ্যোতিষশাস্ত্র সনাতন ধর্মটার মানে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে দাঁড় করিয়ে রেখেছে, পুরো মনুষ্য জীবনটাকে দাঁড় করিয়ে রেখেছে। সমুদ্রের মাঝখান দিয়ে যখন জাহাজ কিংবা নৌকো যখন যেত, তখন সবাই সেই শুকতারার দিকে তাকিয়ে এগিয়ে চলতো। ঠিক সেইভাবেই পরবর্তীকালে যখন অ্যাস্ট্রোলজি উন্নত হয়, যখন সমস্ত কিছু উন্নত হয়, আস্তে আস্তে করে দেখতে পাওয়া যাচ্ছে যে সবই সনাতন ধর্মে, বেদে, বিভিন্ন পৌরাণিক লেখায় যা যা লেখা ছিল সেগুলো এখন কিন্তু অকাট্য। মানে দ্রাঘিমাংশ, অক্ষাংশ, সেগুলোর উপরেই সবকিছু নির্ভর করছে। এখন আমার চতুর্থ প্রশ্ন, আমাদের পশ্চিমবঙ্গে, মানে আমরা যে জায়গায় থাকি, এই অঞ্চলের কোনো একজন ব্যক্তি সে নিজের জীবনে, ধরে নেওয়া যাক সে ব্যতিব্যস্ত বিভিন্ন কারণে, যদি সে একটু বয়স্ক হয়, তার বিভিন্ন রকম পারিবারিক, আর্থিক। এখন আমার প্রশ্ন, একটা ইয়ং ছেলে, সে হয়তো এই পড়াশোনা কমপ্লিট করেছে, তো সে পরবর্তীকালে তার জীবন এবং জীবিকা তৈরি করার ক্ষেত্রে যখন সে এসে তোমাকে জিজ্ঞাসা করে যে আমার এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, তার কেরিয়ার গঠনের ক্ষেত্রে এই রাশিবিজ্ঞান বা এই অ্যাস্ট্রোলজি তাকে কতখানি হেল্প করে? পুরোটাই হেল্প করবে। একটা জাতক যখন জন্মায় তখন থেকে সেই জন্মের সময়ের রাশি নক্ষত্র ধরে যে রাশিচক্র তৈরি হয়, তার শরীর কেমন থাকবে, তার পড়াশোনা কোন লাইনে হবে, সায়েন্স পড়লে ভালো হবে না আর্টস পড়লে ভালো হবে না কমার্স পড়লে ভালো হবে, এটা ওই জ্যোতিষশাস্ত্র থেকে বলে দেওয়া যায়। যদি যেমন চন্দ্র থাকে, চন্দ্রের নক্ষত্রপতি থেকে এটাকে বেশি শুক্র থাকে, এগুলো কলা বিভাগকে নির্দেশ করে যে কলা বিভাগের ছাত্র হবে। বুধ বা রবি যদি থাকে তাহলে সে সায়েন্স বিভাগ বা বিজ্ঞান বিভাগে, শুক্রও যায়, এগুলো সব বিচার্য বিষয়। মঙ্গল যদি থাকে তাহলে তার প্রশাসনিক লাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, এগুলো ইঙ্গিত করে। এবার একটা জাতক যখন সে মোটামুটি, একটা জাতকের এখন যা যুগ চলছে, 12 বছর বয়স থেকে প্রতিকার করা দরকার। 30 বছর বয়স হয়ে গেল মানে তার কর্মজীবন শুরু হয়ে গেল। 30 বছর বয়সে গিয়ে জ্যোতিষীর কাছে এসে পাথর পড়লে হবে না। মোটামুটি 12 বছর বয়স থেকে তাদের ঠিকঠাক একটা সঠিক গাইডলাইন দিতে হবে, দিলে যে এই লাইনে পড়াশোনা করলে সে একটা জায়গা, প্ল্যাটফর্ম পেয়ে যাবে। এগুলো বিচার করে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে সে যদি বিচার করে নেয়, জ্যোতিষীর কাছে এলেই যে পাথর পড়তে হবে বা তাবিজ পড়তে হবে, কবচ পড়তে হবে, এরকম কিছু ব্যাপার নেই। তাকে সঠিক দিশা দেয়া, তাকে একটা সঠিক গাইডলাইন্স দেওয়া যাবে। এখানে একটা যখন প্রসঙ্গটা এলো, তখন সেই প্রশ্নটাই আমি পরে করব। সেটা হচ্ছে, এই যে অ্যাস্ট্রোলজির সাথে এই যে পাথর, বিভিন্ন গ্রহরত্ন, সেই বিষয়টা একটু মানুষের কাছে ক্লিয়ার করলে, কারণ অনেকেই এই জিনিসটাকে বিশ্বাস করে না, এবার আবার অনেকে বিশ্বাস করে। এখন আবার তার সঙ্গে নতুন নতুন অনেকগুলো শব্দ আমাদের কানে আসে, যেমন পাইরাইট, যেগুলো আগে আমরা শুনতে পেতাম না। আগে আমরা নীলা, গোমেদ, পোখরাজ এগুলো সব শুনতাম। নতুন এখন পাইরাইট, মানে আধুনিক যুগের সাথে সাথে গ্রহরত্নেরও কি কিছু পরিবর্তন হচ্ছে? গ্রহরত্নগুলো সম্পূর্ণ খনিজ, আর দুটো জিনিস আছে, যেটা হচ্ছে মুক্ত, প্রবাল, এগুলো হচ্ছে সামুদ্রিক। এগুলো একটা হচ্ছে মানে খনিজ রত্ন। তো যেমন একটা সাপোজ উদাহরণ দিই,
যে গোমেদ, হুম, গোমেদে আছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে আয়রন আছে। হুম, আমাদের শরীরে সমস্ত, যে একটা কথা আছে, যা আছে ভূখণ্ডে তা আছে দেহখণ্ডে। একদম। মানে সমস্ত রকমের খনিজ পদার্থগুলো, মানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবকিছু আমাদের শরীরের মধ্যে রয়েছে। হুম, এইরকম দেখা যায় যে কোনো গ্রহের যদি রেটা আমাদের একটু কুপ্রভাব পড়ে, মানে রেটা পড়ে, হুম, খারাপ হয়, হুম, তখন ওই ধরুন কাউকে গোমেদ পড়ানো হলো, গোমেদের মধ্যে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ওইটা যেমন রাহু গ্রহ, আরো কিছু উপাদান আছে। এবার আয়রনটা, যে আয়রন আমাদের শরীরের লোহার এর শক্ত ভাবটাকে করবে। হুম। কেউ যদি শক্ত মানসিকতা নিয়ে তৈরি দৃঢ় হয়, প্রতিজ্ঞ হওয়ার চেষ্টা করে। দৃঢ় প্রতিজ্ঞ হয়, তখন কি হয়, তার শত্রু গোমেদ রাহু শত্রুতা বৃদ্ধি করে, হুম, সেই শত্রুগুলো আর মাথা তুলে দাঁড়াতে পারে। এবং পোকরাজ নীলাতেও আছে, মুক্ততে আছে যেমন ক্যালসিয়াম কার্বনেট আর জল। হুম, লাল প্রবালেও আছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আয়রন। হুম। এরকম প্রত্যেকটা গ্রহরত্নের মানে অ্যাকচুয়ালি তুই বলতে চাইছিস যে আমাদের শরীরের বিভিন্ন খনিজ জিনিসগুলোকে প্রভাব ফেলে ওই গ্রহরত্নের মাধ্যমে তার যে কোনো কোনো জায়গা যেগুলো ল্যাক আছে, যেগুলো কম আছে, সেই জায়গাগুলোকে গঠন করার কাজ ইমপ্রুভ করে। এগুলো সূর্যের আলোয়, যে আমাদের এই আংটিটা পড়ে আছি, এই আংটিটার মধ্যে দিয়ে সূর্য রে ঢুকে শরীরে একটা তড়িৎচুম্বকীয় প্রভাব সৃষ্টি করে। বাহ। এই তড়িৎচুম্বকীয় প্রভাবের মাধ্যমে এই রেটা, বিভিন্ন রকমের রশ্মি আছে, হুম, রশ্মির অনেক নাম আছে, যেমন বৃহস্পতি হুম, ফোকরাজ যে রশ্মিটা ক্যাপচার করে, যেটা নাম হচ্ছে অর্বাব বসু, হুম, এই রশ্মিটাকে বৃহস্পতির যে কুপ্রভাবটা আছে হুম। সেটাকে দূরে সরিয়ে দেয়, মানে অনেকটা ইমপ্রুভ করবে। এই কথাগুলোর মাঝে কয়েকটা জিনিস আমার একটু মনে হচ্ছে, সেটা হচ্ছে ইসরো, আমাদের ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানের এখন সারা পৃথিবীর একটা জ্যোতিষ্ক নাম। সেই ইসরো ঢোকার মুখেই সেখানে কিন্তু এই জ্যোতির্বিজ্ঞান এবং অ্যাস্ট্রোলজির কিছু কিছু মূর্তি স্থাপন করা আছে, যেটা দেখলে সবাই মানে প্রশ্ন তোলে যে যেখানে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেখানে ধর্ম, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি এসবের কি সম্পর্ক। আমি আপনাদের একটা ছোট্ট টিপস দেবো, এটা আমার মনে হয়েছে, জানি না, আমি তোর কাছেও জানতে যাবো বিষয়টা। সেটা হচ্ছে মানুষ, এই যে এইমাত্র বললো যে মানুষের মধ্যে পৃথিবীর সারা মহাবিশ্বে যা কিছু ঘটছে তার সমস্ত প্রভাব মানুষের মধ্যে আছে। হ্যাঁ। ঠিক সেই জিনিসের আমি একটা, মানে আমার মাঝে মাঝে এটা মনে হয়, সেটা হচ্ছে যখনই আপনি এখনই আপনার চোখটাকে ঠিক এরকম ভাবে চোখগুলোকে একবার কচলে নিন, কচলে নিয়ে চোখটা 4-5 সেকেন্ডের জন্য বন্ধ রাখুন। এইভাবে দেখুন আপনার চোখের ভিতরে মহাবিশ্বের যাবতীয় যা কিছু ঘটছে সেগুলো সব দেখতে পাবেন। মানে মানুষের চোখের ভিতরে, এই আমাদের আইবলের ভিতরে যে ছবি আমরা বড় বড় টেলিস্কোপ, বড় বড় নাসা, ইসরো, যারা যারা মহাকাশ বিজ্ঞানের কাজ করছে তাদের তথ্যগুলোকে এক জায়গায় করলে যা কিছু ঘটছে, আমরা এই একবারটি এই চোখটা কচলে 2 সেকেন্ড 4 সেকেন্ডের জন্য আমরা মাঝে মাঝে বলি না যে অমুক ভিড়মি খেয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বিভিন্ন বসে আছে, রকমের উঠতে কালার গিয়ে গুলো, বিভিন্ন কালার যেন ভিতরে তুবড়ি চলছে, এগুলো সবকিছুই কিন্তু মহাজাগতিক ব্যাপার। সব ওই মহাজাগতিক। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ধরা যাক একজন বিশেষ ব্যক্তি, তিনি তোমার কাছে এলেন, তার বিভিন্ন রকম পারিবারিক সমস্যার বিভিন্ন কথা, যেমন তার শারীরিক বিভিন্ন সমস্যা, সেইগুলো তিনি এসে বলছেন। তা সেই একই কাজ একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, একজন হোমিওপ্যাথি ডাক্তার, একজন আয়ুর্বেদিক ডাক্তার, তারা তার বিভিন্ন মেডিসিন তার মাধ্যমে সেই সমস্যার সমাধান করছেন। তোমার কাছে যখন এসে তিনি হেল্প চাইছেন, তোমাকে নিশ্চয়ই তার কোনো ওষুধ নেই, কোনো কিছু নেই, তো তাকে তুমি কিভাবে ট্রিট করবে এবং তুমি কিভাবে বুঝতে পারো যে এই ব্যক্তিটির এই জিনিসগুলো প্রয়োজন? আমাদের হাত হচ্ছে মানুষের জীবনের একটা দর্পণ, যেটা যেমন দর্পণে আমরা নিজের শরীরটাকে, মুখটাকে দেখতে পাই, সেরকম হাতের মধ্যেও আমাদের জীবন দশা কিছুটা ফুটে ওঠে, যেটা সামুদ্রিক বিদ্যা হস্তরেখা বিচার বলা হয়। ধরা যাক কোনো মানুষের জন্মকুণ্ডলী, জন্ম তারিখ, সময় এগুলো জানা নেই বা সে জানে না, তখন তার হাতের ওপর ডিপেন্ড করে বলা হয়। আবার দেখা যায় যে কারো হাতও কাটা গেছে, হাত নেই, তখন
মানে হাত কি মানে দুটো হাতই বিচার হয় না, ডান হাত বাঁ হাত এরকম কিছু ব্যাপার আছে? যে না, ছেলেদের ক্ষেত্রে ডান হাতটা বেশি দেখা হয়, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতটা। দুটো হাতেরই বিচার আছে। আচ্ছা কপালে রেখার বিচার আছে, আচ্ছা। চোখ মুখের আকৃতি, মাথার চুল, মানে একটা লোক ঢুকছে তার চোখ মুখ দেখেই অনেক কিছু বলা যায়। মানে কিরকম অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে কথাগুলো এগুলো মানে শুনতে শুনতে আমি তো অন্যভাবে বিচার করি, যেহেতু আমি একটু যুক্তিবাদী। আজকে যে কেওয়াইসি দেখতে পান তো, কোনো জায়গায় গেলে আপনার আইরিস বিচার করছে, আপনার ফেস ডিটেক্ট করছে। তাহলে এই যে পৌরাণিক যুগে মানুষ ভাবতো যে রাবণ সীতাকে ময়ূরপঙ্খী তাতে করে হরণ করে নিয়ে চলে গেল, পরবর্তীকালে সেই চিন্তা ভাবনা, তখন কিন্তু বিজ্ঞান উন্নত হয়নি না, সেটা থেকেই পরবর্তীকালে হেলিকপ্টার এসে গেল, বিমান এসে গেল। আজকে এই যে কথাগুলো বলছে যে কোনো একটা ব্যক্তি তার চোখ মুখ হাতের হস্তবিচার, তাহলে আজকে কোনো একটা কেওয়াইসি করতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। এগুলো সব পুরোনো যুগ থেকেই এসেছে। তাহলে মানুষ যুক্তিবাদী হলেই যে বিজ্ঞানের থেকে বাইরে কোনো কিছু নয় না, সবই বিজ্ঞানকে সাথে নিয়ে। যেমন তখন যে যে দুর্যোধনের 108টা ভাই ছিল, এখন যে টেস্ট টিউব বেবি যে এতগুলো বাচ্চা হচ্ছে, তখন কি হতো না? না হয়নি। তখনও এই সিস্টেম ছিল। পরাশর তখন যে ঋতু পরিবর্তনের সময় দেখে আমাদের এরা এখনো অনেক পুরনো ঠাকুমা দিদিমারা আছে যারা সূর্য দেখে টাইমটা বলে দেয়। তারা কিছু জানে না, লেখাপড়া জানে না, ঘড়ি দেখতেও জানে না, কিছু জানে না, তারা সূর্য বেলা দেখে। যেমন এই যে পিছনে পিছনে যে ছবিটি দেয়া আছে, এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক ওখানেই সূর্য মন্দির আছে। সূর্য মন্দিরের চাকার মধ্যে এমন ভাবে তৈরি ছিল, তার মধ্যে দিয়ে পুরো ঘড়ির টোটাল সময় হিসাবে এখনো পর্যন্ত সেখানে পাওয়া যায়। তাহলে আমি যে প্রশ্নটাকে করছিলাম সেটা হচ্ছে, ওই মানুষটিকে তার সমস্ত কিছু মানে হস্তরেখা, তার কপাল, সমস্ত কিছু, তার জন্মতিথি, সেগুলো বিচার করে তার যে প্রবলেমগুলো আছে তার জীবনে, যেগুলো কম হচ্ছে, যেটাকে ইংরেজিতে ল্যাক বলে, সেই জিনিসটাকে তোমরা বিচার করে দেখো যে এইটা করলে তার ঠিকঠাক হবে। তারপরে তার সেই রকম প্রিকশন নিলে সে আস্তে আস্তে তার থেকে তার উন্নতি হবে, আস্তে 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 ইমপ্রুভ করবে, মানে অনেকটাই ইমপ্রুভ করবে। যদি অসুস্থতা থাকে, যদি মারণ রোগ না হয়, বা মারণ রোগ হওয়ার আগে আসে, যদি অনেকদিন আগে যে সম্ভাবনা থাকে এই রোগটা হওয়ার, মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে। মেডিকেল অ্যাস্ট্রোলজি কার হার্টের প্রবলেম আসবে, কার নার্ভের প্রবলেম আসবে, বা কার ক্যান্সার হবে কি না, বা কারো শ্বাসকষ্ট হচ্ছে, ব্রিদিং হচ্ছে, সর্দি কাশির প্রবণতা, সে ডাক্তারের কাছে গিয়ে মোটো ওষুধ খাচ্ছে, কিন্তু সে একটা মুক্ত যদি হাতে ধারণ করে নেয়, তার সর্দি কাশির প্রবণতাটা অনেকটা কমে যাবে। এটা অনেক মানুষ বুঝে উঠতে পারে না, শেষকালে এসে পৌঁছায় যে দীর্ঘদিন ধরে এই রোগটায় ভুগছি, যে এর কোনো জ্যোতিষশাস্ত্রীয় কোনো রেমেডি আছে কিনা। তখন অনেক মানুষ এসে পৌঁছায়, যা তাদের অনেকটা দেরি হয়ে যায় আসতে। মানে করছি করব সেরকম চিন্তা ভাবনা করে, কিংবা কোনো বার্ডেনের মধ্যে পড়ে বিশ্বাস অবিশ্বাসের দোনামোনায় পড়ে তারা পিছিয়ে যায়। হ্যাঁ, পিছিয়ে যায়। বা এই সাবজেক্টের সম্বন্ধে, এটা একটু এলিট শ্রেণীর সাবজেক্ট, এটা মানুষ অনেকে অবগত নয়, তবে এখন বর্তমান যুগে অনেকে এইগুলো বিশ্বাস করে পড়াশোনা করে। যেমন একটা আপনাদের উদাহরণ দিই, সেটা হচ্ছে কদিন আগে আমি পড়ছিলাম যে বিবেকানন্দ পৃথিবীর সবচেয়ে যুক্তিবাদী মানুষগুলোর মধ্যে অন্যতম। বিবেকানন্দকে আপনি দেখতে পাবেন না যে উনি কোনো জায়গায় বলছেন যে আপনি একটা কালী ঠাকুর স্থাপন করুন, আপনি এত বরণডালা মানে বিভিন্ন ফল পাকুড় নিয়ে মালা নিয়ে পুজো করুন। সেইগুলো যতটা উনি বলেছেন, তার চেয়ে বেশি উনি বলেছেন যে নারীদের কিভাবে উন্নতি করা যাবে, বিশেষ করে যুব সম্প্রদায় তার নিজের কেরিয়ার কিভাবে গঠন করবে, কিভাবে তোমার উন্নতি হবে, কিভাবে অ্যাচিভমেন্ট হবে। তো বিবেকানন্দর মানে টোটাল 10 জন ভাই বোন ছিলেন। তখনকার দিনে বেশিরভাগ মানে মানুষের আয়ুটা বেশি হওয়ার জন্য এবং খুব অল্প বয়সে মানুষের বিয়ে থা হওয়ার জন্য তখন মানে সন্তান সন্ততির সংখ্যা এমনি বেশি ছিল। এটি হাসির খবর, সেটা হচ্ছে আমরা যে পরিবারের আমাদের মোটামুটি সবাইকে এক জায়গায় করলে ওই 100-200 জনের একটা পরিবার হবে। এ হচ্ছে আমার মেজ দাদুর নাতি, আমরা বড় দাদুর নাতি। যে প্রসঙ্গে আসছিলাম,
তো বিবেকানন্দর বোন তার মানে সমস্ত শারীরিক পারিবারিক সমস্ত খুব সমস্যায় ছিলেন। তো সেই খবরটা যখন রামকৃষ্ণদেবকে গিয়ে শোনানো হচ্ছে, তখন রামকৃষ্ণদেব মানে বিচলিত হয়ে একটু মানে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে, উনি তো মানে আমরা যেভাবে নিজেদের সবকিছু এক্সপ্রেশন করি, মানে দেখাই আর কি, নিজেদের বিচারবোধ গুলো দেখাই, রামকৃষ্ণদেবের একটু বিচারবোধ সম্পূর্ণ আলাদা ছিল। তিনি একটু মানে লাফিয়ে লাফিয়ে উত্তেজিত হয়ে প্রথমে সব গেল সব গেল, তারপরেই বললেন যে না না সবই ঠিক হবে, সবই ঠিক হবে। পরবর্তীকালে ওই মানে বিবেকানন্দের বোন উনি মারা যান, এবং তার রামকৃষ্ণদেবের পাশাপাশি কয়েকজনকে তিনি বলেছিলেন যে প্রথমত ওই বিবেকানন্দের বোন উনি সুসাইড করেছিলেন। ঠিক আছে, মানে ওই যে একজন মানে গুরুদেব হয়তো এই জন্যই মানুষকে বলে যে একটা মানুষকে দেখে তার ভিতরে কি ঘটছে এবং কি হতে চলেছে, এবং ওই যে তিনি বললেন যে সব গেল সব গেল, মানে তখন উনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি বেশি দিন আর নেই। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, ওই ওই মানুষটির কিন্তু বাচ্চা কাচ্চা তারপরেই হয়েছিল, মানে তারপরে সে মারা যায় সুসাইড হওয়ার আগে। মানে এই যে যার দীর্ঘদিন ধরে মানে সন্তান সন্ততি হচ্ছিল না, একটা সমস্যার মধ্যে ছিলেন, সেইটা তিনি দেখতে পেলেন যে ওর হবে, মানে আশার আলো আছে। আবার এটাও তিনি দেখলেন যে সব গেল সব গেল, মানে যে উনি মারা যাবে। এইবার তোমার কাছে আমার প্রশ্ন, এই যে ধরো অ্যাস্ট্রোলজি, এখন আমরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে বেশিরভাগ মানে যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন তারা মোটামুটি কালীঘাট, তারাপীঠ, মানে তিনটে চারটে যে বড় মা কালীর যে মানে পীঠস্থান আছে। পীঠস্থান আছে তার সঙ্গে মোটামুটি যুক্ত। এবং এরকমও সোশ্যাল মিডিয়ায় দেখি যে আমি হচ্ছি অমুকের ছেলে, আপনি তারাপীঠে পুজো ভায়া ফোনে আপনি দিতে পারেন, এই 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 পেমেন্ট করে দিন, ইউপিআই পেমেন্ট করে দিন, আমরা এখান থেকে আপনাকে মায়ের পুজোর ভিডিও সেন্ড করে দেবো। সত্যি কি এইভাবে ধর্মকর্ম কিংবা না, ঠাকুরের বিচার হয়? এইভাবে কোনোদিন পুজো দেওয়া যায় না বা হয় না পুজো। ঈশ্বর আছেন, ঈশ্বর নিরাকার, এটা শাস্ত্রে প্রমাণিত। একটা যে পাওয়ার আছে সেটা কাজ করছে। তবে প্রথমে এই যে পীঠস্থানে এই যে জ্যোতিষী বা তান্ত্রিক যারা কাজ করছে, যারা যে চটকদারি ব্যবসাটা করছে, এইটার কিন্তু সম্পূর্ণ হচ্ছে অবৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক। এটা মানুষ ওদের বিশ্বাস করছে এবং ওরা ব্যবসা করার জন্য, মানে এখন কিছু মানুষ আছে, ব্রাহ্মণও আছে আবার ব্রাহ্মণ নয় এরকম ব্যক্তিও আছে, যারা এই জ্যোতিষ শাস্ত্রটা না জেনে না বুঝে বা ধর্মশাস্ত্রটা না জেনে না বুঝে তারা সাধু সাজছে, সাধু সেজে। এই সাধু সাজা এই শব্দটা আমার কিন্তু খুব একটা অদ্ভুত লাগে। হ্যাঁ, মানে সাধু হওয়াটা কিন্তু একটা একটা মানে সাধু কথাটার সাথে সৎ, তার জীবনের শিক্ষা, তার প্রতি একটা তার বিশ্বাস, তিতিক্ষা, তার ঠাকুরের প্রতি, ধর্মের প্রতি, সবার প্রতি ভালোবাসা, বড়দের প্রতি শ্রদ্ধা। মানুষ হঠাৎ করে মানে চারটে মানে গলায় রুদ্রাক্ষের মালা, বিশাল বড় বড় খানিকটা চুল, হ্যাঁ, কপালে একটু লাল তিলক। তো আমার তোমার কাছে প্রশ্ন, যেহেতু তুমি আমার ছোট ভাই, তো তোমার কাছে আমার প্রশ্ন, এই যে মানে অ্যাস্ট্রোলজির সাথে এই যে কুসংস্কার, এবং উনি বলছেন, বাবা গুরুদেব বলছেন মানে এটা হয়ে যাবে, এটা কতটা ঠিক কতটা বেঠিক? স্বামীজি যিনি ছিলেন, বিবেকানন্দ ছিলেন, সাধক বামাখ্যাপা যে ছিলেন, ওনারা একজন একজন ওরকম যোগী পুরুষ বা সাধক পুরুষ। ঠাকুর রামকৃষ্ণদেব ভক্তিতে পরমহংস হয়েছিলেন, স্বামী বিবেকানন্দ সপ্তঋষির এক ঋষি, সাধক বামাখ্যাপা অনেক। এই যে সাধক বা এই সমস্ত শক্তি অর্জন করতে গেলে
এরকম ভাবে অ্যাড দিয়ে বা প্রচার করে ওনারা তো অ্যাড দেননি, মানুষ ওনারা চলে গেছেন বহুদিন আগে, তার সেই ভাবধারাটাকে তাদের যে বাণী, স্বামী বিবেকানন্দের বাণী রচনা, রামকৃষ্ণদেব কথামৃত, সেগুলোকে নিয়ে এখনো পর্যন্ত চলছে, কাটাছেঁড়া চলছে। এবং তার তার যে মানে যেগুলো ভালো জিনিস সেইগুলো মানুষকে ইনভলভ করছে বলেই আজকে বেলুড় রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীর একটা সবচেয়ে পপুলার ধর্ম সংস্থা। হ্যাঁ, যেটা বলছি এর মধ্যে এই যে এই সাধু সেজে এই যে যে ভড়ক দেখানো ব্যাপারটা, এইটার কোনো এগুলো ভিত্তিহীন। এগুলো করছে এক শ্রেণীর মানুষকে লোভ দেখাচ্ছে যে বশীকরণ করে দেবো, কি উচ্চাটন করে দেবো, কি মারণ করে দেবো। এখন মানুষ তো হচ্ছে সব লোভে বশীভূত। মানুষ চায় যে এই নারীর প্রতি আসক্তি, এই নারীটাকে বশীকরণ করে নেওয়া হবে। কিন্তু এই আলটিমেটলি এরকম ভাবে বশীকরণ হয় না। বিভিন্ন সময় পেপারও এগুলো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, লোভের দ্বারা বশীভূত হয়, কামী কামের দ্বারা বশীভূত হয়, জ্ঞানী জ্ঞানের দ্বারা বশীভূত হয়। যে জ্ঞানী, সে দেখবেন কোনো একটা জায়গায় রামকৃষ্ণ মঠের মহারাজ একটা হয়তো বক্তব্য রাখছে, ভালো কথা বলছে, খুব জ্ঞানের কথা বলছে, যে জ্ঞানী হবে সে হাঁ করে শুনবে। আবার কোথাও অনেক সোনা টোনা রয়েছে, যে লোভী হবে সে হাঁ করে তাকিয়ে থাকবে যে সোনাগুলো যদি আমার থাকতো। এরকম ভাবে মানুষ বশীভূত। খুব সুন্দর একটা কথা বললি যে জ্ঞানের দ্বারা বশীভূত। এটা সত্যি খুব সুন্দর কথা। সেটা হচ্ছে বিদ্যাসাগর গিয়েছিলেন রামকৃষ্ণদেবের কাছে। তো রামকৃষ্ণদেব তখন বিদ্যাসাগরকে বলছেন, তুমি তো দয়ার সাগর, মানে শিক্ষার সাগর। এবার তখন ঈশ্বরচন্দ্র বলছেন না না, সাগর টাগর কিছু ব্যাপার না। তখন রামকৃষ্ণদেব বলছেন, তাহলে কিছুটা বালি রেখে দিও। মানে একজন গুণী মানুষ, তিনি গুণের দ্বারাই মানুষকে বিচার করেন। হ্যাঁ। এবং এই যে আমার একটা বন্ধুকে বললাম যে বাবা তুমি হেঁটে হেঁটে চলে যাও কেদারনাথ, সেখান থেকে আমাকে একটা ভিডিও কল করে আমি এখান থেকে বাবাকে শ্রদ্ধা জানিয়ে দেবো, তোমার মাধ্যমে ভিডিওতে চলে যাবে। ঠিক যেরকম একটু আগে হলো আর কি, মানে তারাপীঠে ভিডিও করে আপনার নামে, মানে আমি দেখছি এইভাবে সিঁদুরটা নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে কপালে এইভাবে পরিয়ে দিয়ে, মানে ওটাই তার মাথায় ভার্চুয়াল ঠাকুর। ভার্চুয়াল ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে তরঙ্গটা যে সৃষ্টি করেছিল, মানে আবিষ্কার করেছিল যে জগদীশচন্দ্র বোস, ফোনের যে বেতার তরঙ্গের আবিষ্কার, এই তরঙ্গটা আমাদের প্রত্যেকটা হিউম্যান বডির মধ্যেই আছে। আমাদের কাউকে বলতে হবে না যে পুজোটা দিয়ে দেন। আমরা যদি বসে চোখ বুজিয়ে সেই জিনিসটাকে চিন্তা করি, তাহলেই সেই কর্মটা সম্পন্ন হয়ে যাবে। মানে আমরা কোনো কিছু কথা বা কোনো কিছু ঘটনা যদি আমরা দীর্ঘদিন ধরে ভাবতে থাকি, শুধু মনে তার রিয়াকশনটা পড়বে তা না, এটা সারা শরীরের মধ্যে পড়বে। যে পিজে আব্দুল কালাম বলেছিল যে এমন কিছু স্বপ্ন দেখো যেটা তোমাকে ঘুমোতে দেবে না। মানে আমাদের ঘুমোতে দেবে না, ওই কাজটা করা না পর্যন্ত আমি স্যাটিসফ্যাকশন হব না। ঠিক আছে, আমাকে প্রতিনিয়ত সেইটা ধাওয়া করে বেড়ায়। যতক্ষণ না তুমি অ্যাচিভমেন্টটা করতে পারছো ততক্ষণ তুমি সেটাকে ছেড়ো না। এইরকম সংকল্প মানুষ যদি এরকম ভাবে পুজো দিতে হবে না, কেদারনাথকে এখানে বসে স্মরণ করলেই কেদারনাথ ছাড়া দিয়ে দেবে, যদি তার মধ্যে সেই পাওয়ারটা থাকে, সেই আকুতিটা থাকে, সেই ভক্তিটা থাকে। হ্যাঁ। এখন আমি তোমার কাছে এর পরের একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তুমি এই অ্যাস্ট্রোলজিটা পড়াশোনা করেছো, তার কিছু কিছু জিনিস সেগুলোকে তুমি নিজের মধ্যে অনুধাবন করছো, তার মানে বুঝেছো, করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, তার বিভিন্ন পারিবারিক, দৈহিক, মানসিক, সেইগুলো তার উন্নতির চেষ্টা করছো। এর জন্য তোমাকে ধন্যবাদ। এবং যারা এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে অনেকেই আছে, আমি তোমার কাছে একটা ছোট প্রশ্ন করব, এটাকে বিজ্ঞাপন ভাবে কেউ নেবেন না। সেটা হচ্ছে, আমি জাস্ট তোমার কাছে জানতে চাইছি, যারা এই ভিডিওটা দেখবে তার মধ্যে অনেক মানুষের তো অনেক সমস্যা আছে। হ্যাঁ। তার কোন একজন ব্যক্তি তিনি যদি তোমার কাছে আসেন, তা মোটামুটি তাদের কোন কোন সমস্যাগুলোর সমাধান তুমি করতে পারবে এবং তাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবে, সেই জিনিসটা, মানে তার মধ্যে কারো দুটো জিনিস কমন পড়লো, কারো তিনটে জিনিস কমন পড়লো, কেউ একজন পড়লো, মানে মোটামুটি কি কি বিষয়ে তুমি তাদেরকে আলোকপাত করতে পারো?
এই অ্যাস্ট্রোলজিটা আমি যে শিখেছি, এই অ্যাস্ট্রোলজিটা এক জন্মের সাবজেক্ট নয়, মানে এক জন্মে পড়ে কেউ শেষ করতে পারবে না। 4-5টা জন্ম হলেও সে পড়ে শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। তো আমার এই ক্ষুদ্র জীবনে সামান্য জ্ঞানে মানুষের যে সমস্ত সমস্যা, যেমন হচ্ছে সেই জাতকটার কোনো বিপদ আপদ আছে কিনা, অ্যাক্সিডেন্ট বা ফাঁড়া বা অপারেশন আছে কিনা, এগুলোকে আগামী দিনে এটাকে দেখা যাবে। তার বিবাহ কিরকম ভাবে হবে, লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ কি, বিবাহর পর কোনো মামলা মোকদ্দমা বা ডিভোর্স অশান্তির যোগ আছে কিনা, এগুলোও দেখা যাবে। বা তার সন্তান হচ্ছে না, কোন জায়গায় সমস্যা, গ্রহগত ব্যাপারে কোন দিক থেকে সমস্যা হচ্ছে। আর হচ্ছে কেরিয়ার, মানে সে কোন লাইনে সরকারি চাকরি পাবে না বেসরকারি চাকরি পাবে, না সে টেকনিক্যাল লাইনে ভালো গেলে ভালো হবে, না সে জেনারেল লাইনে যাবে, না সে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাবে, সে ডাক্তার হবে না মাস্টার হবে। যেমন ওই যে বলে চিকিৎসাটা মাথার চিকিৎসাটা বইয়ের পাতার নয়, একসঙ্গে অনেক ডাক্তারি পড়ে, কিন্তু সবাই তো বড় ডাক্তার হতে পারে না। তাহলে 2-3 জন হয়তো বিরাট নাম করা একজন ডাক্তার হয়ে যায়, স্পেশালিস্ট হলো। এই ডাক্তারি সাবজেক্টটাও গ্রহগত দিকে মধ্যে পড়ে, যেমন রবির আন্ডারে পড়ে ডাক্তারি সাবজেক্টটা। রবি গ্রহ কি করে না, এ আমাদের শরীরের সমস্ত রোগ আরোগ্য প্রদান করে। সূর্য যদি না ওঠে 7 দিন, তাহলে কি হবে না, আমাদের পৃথিবীটা ভাইরাস আর ব্যাকটেরিয়া ভরে যাবে একদম। সূর্যের আলো, রোগের প্রকোপ বেড়ে যাবে, মানুষ অনেক অসুস্থ হয়ে যাবে। তো রবি গ্রহ আমাদের রোগ আরোগ্য প্রদান করে। সূর্য দ্বাদশ আদিত্য আছে, এরকম 12টা সূর্য আছে। আমরা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করছি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে সূর্য আছে, সেই সূর্যদেবকে এমনি আমরা সনাতন ধর্মে নমস্কার করতে বলি, সূর্য প্রণাম করতে বলি। তো এই সূর্য প্রণাম অর্থাৎ সূর্যদেবকে আমরা দেবতা মনে করছি, যে সূর্যদেবকে আমরা প্রত্যক্ষ দেখতে পাই। যেমন মা দুর্গাকে তো আমরা প্রত্যক্ষ করতে পারি না, মাটির প্রতিমা বা কল্পনার মাধ্যমে একটা তার প্রতিরূপ, সেটাকে প্রতিরূপ। এইরকম সূর্যদেবকে আমরা দেখতে পাচ্ছি। তো এই সূর্য গ্রহের আন্ডারে পড়ছে এই চিকিৎসা বিদ্যার, এটা মানে সূর্য যেমন আরোগ্য প্রদান করে, শারীরবিদ্যা, চিকিৎসা বিদ্যা, হ্যাঁ, এটা সূর্য, এই ডাক্তারি সাবজেক্টটাও সূর্য গ্রহের আন্ডারে পড়ছে। এর মধ্যে আরো অনেক গ্রহের কানেকশন আছে। বুধ বুদ্ধির কারক, শুক্র জেনারেশনের কারক, বৃহস্পতি জ্ঞানের কারক, শনি হচ্ছে কর্মের কারক। এরকম শনি যেমন যে কর্ম ফল প্রদান করে এবং সত্য এবং নিষ্ঠা। শনিকে সবাই অশুভ গ্রহ মনে করে, শনি কিন্তু সব থেকে যোগী এবং ত্যাগী গ্রহ। এবং মানে আমরা যে তারকেশ্বরে থাকি, সেই বাবা শিব, তার সবচেয়ে পছন্দের ব্যক্তি হচ্ছেন শনি। শিবের সব থেকে পছন্দের ব্যক্তি শিবের সৃজন বলা হয়। যে চন্দ্র শনির কানেকশন যাদের জন্মকুণ্ডলীর মধ্যে আছে, তাদেরকে বলা হয় শিবের অংশে জন্ম হয়েছে। কারণ চন্দ্র শনির 20 যোগ, ওই 20টা দেখা গেছে সেই অমৃত যখন কলস উঠেছিল তখন গরলটা শিবই পান করেছিল। তো যাদের এই 20 যোগ আছে জন্মকুণ্ডলীর মধ্যে, তারা যদি ভগবান শিবের প্রার্থনা করেন, তাহলে কিন্তু তার এই 20 যোগের প্রভাবটা অনেকটা কাটে। তাদের অভীষ্ট অনেক কিছু চিন্তা ভাবনা, সেগুলো এই স্পিরিচুয়াল দিকগুলো অনেকে মেনে চলে। তবে স্পিরিচুয়াল দিকটা খুব ভক্তি এবং শুদ্ধাচারে করতে হয়। এখন রুদ্রাক্ষর মালা অনেকেই পড়ছে। রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছিল শিবের চোখের জল থেকে। তো রুদ্রাক্ষ পড়ে তো আর বাথরুম গেলে হবে না, রুদ্রাক্ষ পড়ে বিছানায় শুয়ে পড়লে হবে না। রুদ্রাক্ষরটা ওই জপ ধ্যান ইত্যাদি করার সময় ভালো। আচ্ছা, আর একটি কথা হচ্ছে, বর্তমানে আমাদের ভারতবর্ষে এটা আজ থেকে 15-20 বছর আগে এতটা ছিল না। সেটা হচ্ছে এই 15-20 বছর পরে ঠিক এই সময়টায় আমাদের হিন্দুত্ব, সেটা অনেকটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তো আমাদের এই সনাতন ধর্মের সাথে এই হিন্দুত্ব এবং এই যে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যে স্টেপ, যেমন বিভিন্ন মন্দির তৈরি করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগাসনের আসর বসানো, বিভিন্ন জায়গায়
মানে যেগুলোকে আমরা জাগরণ বলি, সেই গান বাজনা, তো সেই সব জায়গায় আমরা দেখতে পাই যে অ্যাস্ট্রোলজির অনেকেই খুব নামকরা লোক, তারা সেখানে মানে নিজেদের বক্তৃতা দেন, তাদের যাবতীয় বলেন। তো এই যে একজন তিনি হয়তো মানে খুব নাম করেছেন, একজন অ্যাস্ট্রোলজির কোনো একজন ব্যক্তি, তিনি এক জায়গায় বসে বড় একটা সভা করছেন, সেখানে বিভিন্ন মানুষ সামনাসামনি প্রশ্ন করছে, তিনি তার উত্তর দিচ্ছেন। তোমার কি মনে হয় যে মানে মানুষের ব্যক্তিগত যে জিনিসগুলো, মানে আজকে যদি আমি দেখি আমার চাকরিটা ঠিক করে হচ্ছে না, তো সেইটা তার কিছু মতামত নেওয়ার জন্য আমি তোমার হেল্পে তোমার কাছে এসেছি, তা তুমি একান্তভাবে তার সমস্যাটা মেটানো উচিত, না জনসমক্ষে এরকম তার সমস্যাগুলোকে করা উচিত, কোনটা তোমার মনে হয়? মানে ওটাকে কি বিজ্ঞাপন ভাবা যাবে, নাকি ব্যক্তিগতভাবে করাটা ঠিক হবে? সেই ব্যাপারে ব্যক্তিগত ভাবে করাটাই ঠিক, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সমস্যা থাকে, সে শারীরিক সমস্যাই হোক, কর্মগত সমস্যাই হোক, প্রত্যেকটা মানুষের আলাদা পার্সোনালিটি, ব্যক্তিত্ব এগুলো থাকে। কারো সমস্যা কারো কাছে তো শেয়ার করে না, সে একটা ডাক্তারের কাছে গিয়ে শেয়ার করে বা কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শেয়ার করে, সে জনসম্মুখে শেয়ার করাটা এটা বিজ্ঞাপনই বলা যায়। মানে সেটা এক ধরনের যিনি করছেন, আমি কারো নাম বলতে চাই না, তারা ওইটা করে মানে তার যে একটা প্রভাব প্রতিপত্তি, একটা সর্বত্র সব জায়গায় ছড়িয়েছে, সেটা তিনি প্রচার করতে চান। হ্যাঁ, গুণী লোক যদি বনেও বসে থাকে তার কাছে লোক চলে যাবে, কিন্তু তার জন্য প্রচার করার প্রয়োজন নেই। প্রচারের আলোতে আসতে হবে ঠিকই, যেমন ব্লুডিনেরও এখনো বিজ্ঞাপন আছে, ব্লুডিনেরও এখনো বিজ্ঞাপন আছে, থামস আপের এখনো বিজ্ঞাপন আছে, এরকম প্রচারের আলোতে আসতেই হবে। মানে বলতে চাইছি যে কোনো প্রচার মানে তো শুধু বিজ্ঞাপন নয়, মানুষের যে ভালো জিনিস সেটা সর্বজনের কাছে পাঠিয়ে দেওয়া। যেমন এই উত্তরবঙ্গে বিশাল বড় একটা বন্যা হলো, তো সেই বন্যাতে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে যতটা গ্র্যান্ট সেখানে পাঠানো হচ্ছে, সাধারণ মানুষও বিভিন্ন সংস্থা তারা নিজের থেকে সেখানে অর্থ সংগ্রহ করে খাদ্য বা মানে বস্ত্র সেগুলো সব করে সেখানে পাঠাচ্ছে, এবং সমস্ত সোশ্যাল মিডিয়া তার ভিডিও দিয়ে সেগুলোকে প্রচার করছে। এর মধ্যে কিছু মানুষ বলে যে তোমরা যখন দিচ্ছ তখন সেটাকে প্রচার করছো কেন? আমি কিন্তু সেটাকে উল্টোভাবে দেখি, আমি দেখি এই মানুষগুলো যে দিচ্ছে সেই প্রভাবটা যদি জনমানুষে না পড়ে, তাহলে একটা মানুষ যখন কাউকে কিছু দিতে যাবে সে নিজের ব্যক্তিগত কত অর্থ ব্যয় করতে পারে। সেই ভিডিওটা দেখে যদি 10টা মানুষ আরো উজ্জীবিত হয়, একটা বাচ্চা মেয়ে তার যদি 12 কোটি টাকা একটা ইঞ্জেকশনের দাম হয়, সেটা যদি এইভাবে ফেসবুক ইউটিউবে প্রচার করে যদি তার থেকে মানুষ যদি টাকাটা তুলে তাকে দেয়, তাতে অন্যায়টা কি আছে? অন্যায় নেই, একটা মানুষ একটা দেখেই উজ্জীবিত হয়, মানুষের মধ্যে হয়তো সেই চিন্তাধারাটা ছিল না, সেটা দেখে মানুষ শেখে। আমরাও তো সবকিছু শিখেছি, মায়ের পেট থেকে তো কিছু শিখে আসেনি, পরে জন্মের পরে সব নিজের শিক্ষা, নিজের কর্ম, তার মাধ্যমেই। হ্যাঁ, অপরের দেখে মানুষ শেখে, যে একজনের হ্যাপি বার্থডে হচ্ছে, আর একজন দেখে মা তার বাচ্চারও হ্যাপি বার্থডে করবে বললো, ঠিক আছে, বা একজন মানুষ ওখানে ঠাকুর দেখতে গেছে তো ওখানে সেলফি তুলছে, এরকম সেও সেলফি তুলতে ইচ্ছা প্রকাশ করলো, মানে লোকে দেখে দেখে শেখে, লাগালাগি চাষ, এরকম কি কথা আছে না? তো এই আর একটা কথা, জ্যোতিষশাস্ত্রের এখানে এই উত্তরবঙ্গে বন্যা হলো, উত্তরাখণ্ডেও তো ধ্বংসাবশেষ হলো, এটাও অ্যাস্ট্রোলজির মধ্যে একটা পড়ে, মানে রাহু কেতুর, এটা মান্ডেন অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে, প্রাকৃতিক জ্যোতিষ। যখন উত্তরাখণ্ডে ধ্বংস হয়েছিল, কেদারনাথ ওখানে ধ্বংস হয়েছিল, তখন ওই শনি রাহুর গোচরে স্থান পরিবর্তন হচ্ছিল, সেই সময় উঁচু জায়গাগুলোতে গ্রহের রেগুলো তো বেশি করে পড়ে, আর নিচু জায়গাগুলোতে পড়ে এসে পৌঁছায়, সেই জন্য ওইখানে যে জলের ওপর যে এটা পড়েছিল, জলস্ফীতিটা হয়ে ওই বন্যাটা হয়েছিল। এই যে মানে বিশ্ব উষ্ণায়ন, এল নিনো, সব কিছুই কিন্তু এর সঙ্গে জড়িত। যাক, এখানে দুটি কথা বলে আজকের এপিসোড আমরা শেষ করব। প্রথমে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলি, সেটি হচ্ছে যেহেতু আমাদের পরিবারের ও একজন সদস্য, আমার নিজের ভাই, আমার ভালো লাগছে যে আমাদের পরিবারের মধ্যেই আজকে যে জেনারেশনটা চলছে তার মধ্যে 5-6টা ভাই 5-6টা লাইনে নিজেরা প্রতিষ্ঠিত। যেমন একটি ভাই আপনারা কয়েকদিন আগে ভিডিও দেখেছেন, সে আনএমপ্লয়েড ক্লাব করে
ছেলে মেয়েদের কিভাবে অটোমোবাইল শেখা যায় তার একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেছে। আজকে উজ্জ্বল সে তার পড়াশোনার সাথে সাথে ডিগ্রি অর্জন করে, পড়াশোনা করে বৈজ্ঞানিক মতে অ্যাস্ট্রোলজিকে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের সমস্যার সমাধান করছে। এটা যিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন সেই আমাদের দাদু, মেজদাদু অনন্তচরণ চক্রবর্তী, মেজদাদু, তারা যদি আজকে বেঁচে থাকতেন তারা সবচেয়ে বেশি আশীর্বাদ তোমায় করতেন। হ্যাঁ, তো তারা বেঁচে নেই, এটা আমাদের দুর্ভাগ্য, তারা দেখে যেতে পারেন। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটিকে বিজ্ঞাপনের চমক হিসেবে দেখবেন না। আপনার মধ্যে যুক্তিবাদী চিন্তা ভাবনা যদি থাকে, আপনার মাঝে যদি এই সমস্ত সমস্যার হাত থেকে বেরোনোর কোনো প্রয়াস থাকে, এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিকানা বা সমস্ত কিছু আমি নিচে দিয়ে দেবো, এবং অলরেডি এই ভিডিওটা বারবার দেখবেন। এই কথাগুলো, আমাদের আলোচনাগুলো আপনার মনের মধ্যে ভালো লাগলে ওর সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ, কারণ হচ্ছে এখন জগৎটা এই অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক চিটিংবাজ মানুষ ঢুকে পড়েছে, যার ফলে মানুষ বিশ্বাস করতে পারছে না। লজিক মেনে ভালো লোকের কাছে কোনো, আমি বাদ দিয়েও আরো অনেক ভালো জ্যোতিষী আছে যারা সঠিক শাস্ত্র জানে, পড়াশোনাটা সঠিকভাবে করেছে। এখন মানুষ ওই চমকে বিশ্বাসী হয়ে গেছে না, যে সাধু সেজে যারা ঘুরে বেড়াচ্ছে তারা ভাবছে বিরাট বড় কিছু, কিন্তু সাধু সাজাটা আর সাধু হওয়াটা, এখন সবাই সাধু হতে চাইছে না, সবাই সাধু সাজতে চাইছে। এই সাধু সেজে বা এই যে জ্যোতিষী আমরা তাকেই বলবো, বড় বড় দাড়ি আছে, গলায় একটা রুদ্রাক্ষ মালা আছে, চুল আছে, ঠিক আছে, কপালে লাল তিলক আছে, তাকে জ্যোতিষী বলবো। জ্যোতিষীটা এরকম ব্যাপার নয়, মানুষের মধ্যে এরকম কিছু মানুষের ভুল ধারণা আছে। না, আচার বিচার থাক, মানুষ সাজুক, দেখতে তাকে যদি ভালো হয় সে সাজুক, না, অসুবিধে কি আছে। কিন্তু বামা খেপার জীবন, রামকৃষ্ণদেবের জীবন, তারা তো সত্যি জ্ঞানী মানুষ, তাদের কি কোনো সাজগোজের দরকার হয়েছিল? না, কিন্তু তাদের আলোকে সারা পৃথিবী আলোকিত, এখনো পর্যন্ত আলোকিত। আজকে বিবেকানন্দের নাম শুনলেই শিকাগো ধর্ম মহাসভায় তার বক্তৃতা ব্রাদার্স অ্যান্ড সিস্টার সবাই শুনতে পায়। একদম ঠিক কথা বলেছো। আমার দর্শকদের জন্য কিছু বলে আজকের এই এপিসোড শেষ করছি। সবাইকে, দর্শক বন্ধুদের জন্য আমি বলবো যে যারা সত্যিকারেই নিজের বাচ্চা বা বিবাহ বা কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, বা বাচ্চার কোন লাইনে পড়াশোনা হবে সেই সম্বন্ধে জানতে চাইছেন, বা বিবাহ হচ্ছে না, বিবাহ কোন দিকে হবে, লাভ ম্যারেজ হবে কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তা ওই তন্ত্রের যে ওই ঘোরতর ওই যে তান্ত্রিক বিষয়গুলো, ওই চক্করে পা দেবেন না, অনেক পয়সা নষ্ট হয়ে যাবে। ওইরকম কোনো মহাসাধক এখনো পর্যন্ত এই ধরাধামে নেই। যারা ছিলেন তারা গত হয়েছেন। তো আসবেন, আমার জ্ঞান মতো আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করা। নমস্কার।